ঠিক ৮৫০ দিন আগে ক্রিকেট দেখেছিল অবিশ্বাস্য এক ম্যাচ, ইনফ্যাক্ট যেটা ক্রিকেট হিস্ট্রির অন্যতম সেরা ম্যাচ। লর্ডসের সেই ফাইনালে টাই হয়েছিল দুবার, ম্যাচ টাই হয়েছিল, সুপার ওভার টাই হয়েছিল, তারপর নতুন এক কিছুটা আজব ধরনের একটা নিয়মে, যেটা বাইলজে থাকে সেরকম একটা নিয়মে যে ইংল্যান্ড ট্রফি জিতেছিল। সেই ম্যাচটার উদাহরণ এই কারণে আসছে যে আজ আবার সেই ৮৫০ দিন পর সেমিফাইনাল, এটা কিন্তু ফাইনাল না, সেমিফাইনালে সেই ইংল্যান্ড আর নিউজিল্যান্ড মুখোমুখি। সেটা ছিল ওয়ানডে, এবার টি20। সবাইকে ফ্রি হিটে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। আমার সঙ্গে প্রথম সেমিফাইনাল নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার সঙ্গে আলোচনায় যাবার আগে আমরা প্রথম সেমিফাইনাল ইংল্যান্ড নিউজিল্যান্ড এই ম্যাচের প্রিভিউ দেখে নিই। 2 বছর আগের সেই ফাইনালের কথা ক্রিকেট ভক্তরা ভোলেনি, কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভাগ্য সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। উইলিয়ামসন গাপটিলদের কান্নার বিপরীতে বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইংল্যান্ড। 2016 টি-20 বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছে তাদের কাছে। সেই আক্ষেপ কিছুটা কমেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে। টি-20তেও দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে নিউজিল্যান্ড। তার ফলস্বরূপ তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে সেমিতে। অভেদ্য দুর্গ হয়ে ওঠা ইংল্যান্ডকে কি এবার হারাতে পারবে? কাজটা কতটা কঠিন জানা আছে উইলিয়ামসনের। বোল্ড সাউদিদের ফর্ম তো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে, তবে আবুধাবির উইকেটে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। ওদের দলে অনেক ম্যাচ উইনার আছে, বলতে পারেন সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইংল্যান্ডের সাথে গত কয়েক বছর অনেক বিগ ম্যাচ খেলেছি। আমাদের ইতিবাচক দিক হচ্ছে সবাই উন্নতি করতে চায়। এবার অবশ্যই আমরা আশাবাদী। 2010-এ শিরোপা জেতার পর গেলবার খেলেছে ফাইনালে। বড় ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে জেসন রয়ের ছিটকে যাওয়া। তবে লম্বা ব্যাটিং লাইন আপ আর অলরাউন্ড অপশন নির্ভর রাখছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে রয়ের শূন্যতা পূরণ হবার নয়, তবে আমরা জানি আমরা কতটা ধারাবাহিক, স্কিলের দিক দিয়ে কতটা শক্তিশালী। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। দুই দল টি-20তে মুখোমুখি হয়েছে 21 বার, যার মধ্যে 13 জয় ইংল্যান্ডের আর 7 বার জিতেছে নিউজিল্যান্ড। সবশেষ 5 মুখোমুখিতে লড়াইটা সমানে সমান। একটা ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, সেখানেও জয় ইংল্যান্ডের। লর্ডসের সেই লড়াই ফিরে আসছে আবুধাবিতে। ম্যাচের আগে কথার লড়াইয়ে উইলিয়ামসন ও মর্গ্যান একে অপরকে সমীহ করলেও মাঠে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিতভাবেই। আর তাতে আভাস পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের। আর সেই লড়াইয়ে জয়ী হবে কে, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড, দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপ আস্তে আস্তে শেষের পথে। প্রথম সেমিফাইনাল নিয়ে আমরা কথা বলবো আজকে। প্রথম সেমিফাইনালের পর আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, এবং তারপর সেই ফাইনাল ট্রফির লড়াই। আমাদের আজকের ম্যাচে আমরা কথা বলবো গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে রেফারেন্স দিয়ে শুরু হলো লিপু ভাই, আসলে এই রেফারেন্সটা তো ইংল্যান্ড নিউজিল্যান্ড ভবিষ্যতে যেখানেই এরকম কোনো ম্যাচে মুখোমুখি হবে কোনো না কোনোভাবে ওই রেফারেন্সটা আসবেই। মানে আপনিও কি আমার সঙ্গে একেবারে একমত ওরকম একটা ম্যাচ যে হতে পারে ক্রিকেটে, এটা বোধহয় এর আগে এতটা বোধহয় কারো ধারণা ছিল না। একাধিকবার একটা ম্যাচে টাই হয়ে যাওয়া, তাও আবার ফাইনালে, হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা আগামী 100 বছর আবার ঘটবে কিনা মানে সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে, ঘটতে পারে। আর দুটা দল যেহেতু আবার মুখোমুখি হলো, বাট ভিন্ন একটা জায়গায়, মিডল ইস্টে ইউইতে খেলছে, ভিন্ন পরিবেশে, দুজনের জন্যই অ্যাডজাস্টমেন্টের জায়গা। যদিও তারা অনেকগুলো ম্যাচ ইতিমধ্যে খেলেছে, প্রায়শই ট্যুর করে খেলে, বাট হোম না কাউরি। হোমের যে একটা অ্যাডভান্টেজ, ফ্লেভার, ক্রাউড, সেগুলোর থেকে একটা জায়গায় টান একটা উত্তেজনার একটা ম্যাচ। ডেফিনেটলি সেই উত্তেজনার ম্যাচের আগে ফর্ম যদি ধরা হয়, দুই দলেরই একটা সার্টেন স্ট্যান্ডার্ড অফ দেয়ার ফর্ম, মানে এখানে কোনো খুব যে উঁচু নিচু এরকম নেই, যেটা ইনফ্যাক্ট সেমিফাইনাল একমাত্র অস্ট্রেলিয়ার পারফরমেন্সে কিছুটা উঁচু নিচু ছিল, যে কোনোটা ভালো কোনোটা খারাপ। বাকি তিন দলই ধারাবাহিক, এই দুই দল তো বটেই। সেক্ষেত্রে জেসন রয়ের ইনজুরিটা বোধহয় একটু হলেও ইংল্যান্ডকে আনসেটল করেছে। ডেফিনেটলি, মানে উদ্বোধনী কোনো ব্যাটসম্যান যদি আহত হয়ে যায়, কিংবা উদ্বোধনী কোনো বোলার যদি মানে আহত হয়ে যায়, এবং আহতটা কখন হচ্ছে যখন আর একদম ফাইনাল স্টেজে ফেরত আসার আর কোনো সুযোগ, যখন একটা একটা করে ম্যাচ নকআউট, রাইট। এবং তিনি বেশ কয়েকটা ম্যাচ, প্রায় 5টা ম্যাচই খেলে ফেলেছেন। খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন উইকেটের সঙ্গে, সব কিছুর সঙ্গে, তার পার্টনারের সঙ্গে যে রিলেশনশিপটা বিল্ড আপ হয়েছে,
তো সেই কারণে এবং মোটামুটি সফল ছিলেন, খুব অতিরিক্ত ভালো না খেললেও সফল ছিলেন। মাঠে একজন ভালো স্মার্ট ফিল্ডার ছিলেন। তো তার আগে কিন্তু আরেকজন তারা পেস বোলার হারিয়েছে, মাইলস হারিয়েছে তারা। তো সেই কারণে একটু কপালে ভাঁজ পড়বে, তাদের কাছে অপশনটা একাধিক। সেই কারণে আমার কাছে মনে হয় যে ইয়ান মর্গানের অনেক চিন্তা হবে যে আমি কাকে খেলাবো। এটা ব্যারিস্টারকে আজকের লাইনআপে যেটা দেখলাম, স্যাম বিলিংসকে তারা হয়তো নিচের দিকে যোগ করবে এবং ব্যারিস্টারকে প্রমোট করবে। এখন ব্যারিস্টার জায়গায় এমন হতে পারে যে বাটলারের সঙ্গে ওয়াই নট লেফট রাইট কম্বিনেশন, এরকম একটা চিন্তা মাথায় আসলেও আসতে পারে। তাহলে প্রতিপক্ষের বোলিংয়ের প্ল্যানিংয়ে কিছুটা ছন্দপতন ঘটাতে পারে। সো আলটিমেটলি তাকে একটা কনক্লুশন টানতে হবে এবং হয়তো আপনি যেটা বললেন যে ব্যারিস্টার কুড বি এ বেটার অপশন। তাকে একটু লম্বা সময় দিয়ে খেলতে দিলে তিনিও অনেক লম্বা রানের প্লেয়ার। যদিও এবারে টুর্নামেন্টে ব্যারিস্টোটাই একটু মিসিং, মানে ইংল্যান্ডের লাইনআপে যদি বলা হয় রান করার দিক থেকে। আর এমনিতে যেটা হচ্ছে, অনেক বেশি বাটলার মুখিতা দেখা গেছে। বাটলারের রান 240, সেকেন্ড টপ স্কোরার বাবর আজমের পরে এবারে টুর্নামেন্টে। পরের দিকে ছিলেন হচ্ছে জেসন রয়, যার 125 মতো রান ছিল। এবং তারপরে যদি দেখেন, মালান হচ্ছে টি-20-র 1 নম্বর ব্যাটসম্যান, অথচ মানে ছিলেন টুর্নামেন্টের আগে থেকেই। তো তিনি 75 রান এবং ইয়ান মর্গান 64 রান। ফলে মানে ব্যাটিং লাইন আপটা যে খুব পরীক্ষা দিয়েছে মানে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে, তা কিন্তু না। অপোজিশন পরীক্ষা নিতে পারে নাই, এক। অ্যান্ড সেকেন্ড, যে ম্যাচে হয়তো পরীক্ষার সুযোগ এসে সেই ম্যাচে হয়তো খুব বেশি ভালো করতে পারেনি। কিংবা আপনি যদি দেখেন যে 5-6 ব্যাটসম্যানরা আসলে কটা করে বল খেলেছে, যে কটা ইনিংসই খেলুক না কেন, তারা কটা বল আসলে ফেস করতে পেরেছে। সো উইকেটের মধ্যে বিচরণের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় দুই দলেরই যারা ফিনিশার তাদের কাউরই খুব একটা ভালো হয়নি। 2-1 দিন হয়েছে, যেদিন হয়েছে ইংল্যান্ড সেদিন ফেল করে গেছে সাউথ আফ্রিকার সঙ্গে, কেউই মারতে পারেনি। ক্রিস ডর্টন, ক্রিস ওক, তাদের কাছ থেকে যে প্রত্যাশা টিমের আছে অ্যাজ অ্যান অলরাউন্ডার হিসেবে, সেইটা কিন্তু পূরণ করতে পারেনি। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে আজকের ম্যাচে। এখন তো দুই দলের মোটামুটি একটা ভালো পরীক্ষা নেবে। সেখানে নিউজিল্যান্ড একটা দিক থেকে একটু অ্যাডভান্টেজ পাবে যে তারা লাস্ট ম্যাচটা আবুধাবিতে খেলেছে আফগানিস্তানের সঙ্গে। সেখানে যদি আপনি ইংল্যান্ডের দিকে তাকান, তারা শেষ খেলেছে বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ আবুধাবিতে, তারপরে তারা শারজায় খেলেছে, দুবাইয়ে খেলেছে। ফলে এই যেহেতু ম্যাচটা আবুধাবিতে, এটা একটু হলেও নিউজিল্যান্ডকে ওই কমফোর্ট জোনটা দেবে। আমার কাছে মনে হয় যে সেই পরিমাণটা খুব বেশি হবে না, এই কারণে কারণ ভালো যে কোনো পিচে অ্যাডজাস্ট করাটা ইজ ভেরি ইজি। ওয়েদার ইউ 1 বছর আগে আপনি খেলে এসে থাকেন না 2 বছর আগে খেলে এসে থাকেন, ইফ উইকেট বিহেভস ফ্রেন্ডলি উইথ দ্য ব্যাটসম্যান ইজ ভেরি ইজি টু অ্যাডজাস্ট। বরঞ্চ বোলারদের আপনি বলতে পারেন একটা বাড়তি চাপ থাকতে পারে ভালো উইকেটে কীভাবে বল করতে হবে, কোন সেশনে কতটুকু সুবিধা তারা পাবে, সেই চাপটা বরঞ্চ বোলারদের অ্যাডজাস্টমেন্টের চ্যালেঞ্জটা দুই পক্ষই থাকবে। নিউজিল্যান্ড ডেফিনেটলি একটু কমফোর্টেবল থাকবে। স্কোয়াডটা কোথায়, এটা কোথায় মাঠের সঙ্গে একটা, বা ওই ম্যাচের পরে তাকে আর মুভ করা লাগেনি একই ভেন্যুতে আছে, সেটা একটা বিষয়। আর এমনিতে মানে এই স্টেজে এসে নিশ্চয়ই আমরা দেখেছি টুর্নামেন্টে শুরুর দিকে কিছু লো স্কোরিং ম্যাচ আমরা পেয়েছি বিভিন্ন সময়, কিন্তু আস্তে আস্তে এন্ডের দিকে এসে আমরা কিন্তু কোয়ালিটি উইকেট পাচ্ছি। এবং এই 3 ম্যাচে তো আমার ধারণা শিওরলি কোয়ালিটি উইকেটই হবে, যেখানে ব্যাটসম্যানরা মানে খুব সমস্যায় পড়বেন না। সেমিফাইনাল ফাইনালে আপনি অনেক বেটার উইকেট পাবেন। আমার মনে আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার খেলাটা 100 কত রানে হলো, 118 ছিল 119, খুবই 55-এ অল আউট হয়ে গেল। দুটো জিনিস ঘটেছে এখানে। একটা হচ্ছে যে কিউরেটররাও তাদের প্ল্যান মোতাবেক আস্তে আস্তে কোন উইকেটকে তারা শেষের দিকে রাখবে সেই জন্য তার আগে থেকে ঠিক করে রাখে। তার আগে হয়তো 2-1টা ট্রায়াল নিয়ে দেখে কেমন সেই উইকেটটা বিহেভ করছে, সেই আলোকে তারা উইকেটের উন্নয়ন ঘটিয়েছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরাও ইউইর কন্ডিশনের সঙ্গে ওভারঅল দুবাই আর ইয়েতে তো বেটার উইকেট আমরা আবুধাবির আলাপ করলামই, তারাও কিন্তু সেখানে ধাতস্থ হওয়ার চেষ্টা করেছে। অপোজিশন খুব অনেক সময় ভালো প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেনি বলেই বিপক্ষ দলের অনেক ব্যাটসম্যানরাই ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশের সঙ্গে 6 ওভারে খেলা শেষ, নামিবিয়ার সঙ্গে একই রকম অবস্থা, সাউথ আফ্রিকা আমাদের সঙ্গে 13 ওভারে শেষ করেছে। এরকম 13 ওভার, এরকম 10 ওভারের নিচে বেশ কিছু ম্যাচ হয়েছে। হ্যাঁ, তো সেটার একটা কারণ, তাদের হয়তো অনেক দলই নাই, হয়তো ভারত তো খেলছেই না। আবুধাবিতে যখন ম্যাচ, আপনি উইকেটের কথা যখন আসছে তখন একটু মোহন সিং এর কথা না বললেই না। মানে একটা আনফরচুনেট ডেথ, যদিও সেটা রহস্যময়ী বলুক অথবা বলা হয় কিংবা ন্যাচারালি হোক, যে কোনোভাবেই হোক, আবুধাবির কিউরেটর মানে যেটা ম্যাচের দিন যেটা আমরা খবরটা পেলাম, এটা আসলেই খুবই অনাকাঙ্ক্ষিত। একটা মানুষের স্বপ্ন থাকে
যারা ক্রিকেট খেলেন তাদের যেমন থাকে অর্গানাইজার, কিউরেটর, প্রত্যেকেই তাদের রোল প্লে করেন এবং একটা মাঠের দায়িত্ব ছিল, যে মাঠে আরও অনেক খেলা ছিল। তো ইটস ভেরি আনফর্চুনেট আমার সংবর্ধনতার প্রতি, ডেফিনেটলি। এবং মানে এটা যদি রহস্যময় হয়ে থাকে সেটারও জট খোলার দায়িত্ব আইসিসি, যদি অন্য কিছু থেকেও থাকে। আমরা একটু নিউজিল্যান্ডের দিকে যদি আসি, ইংল্যান্ডের কথাটা তো আলাপ হলোই। নিউজিল্যান্ডের কিন্তু ব্যাটিংটা মোটামুটি সবাই, মানে আমি টপ অর্ডারের কথা বলছি, যেমন গাপটিল সবচেয়ে বেশি রান করেছেন 176, তারপর উইলিয়ামসন 126, ড্যারেন মিচেল যিনি আরেক ওপেনার 125, মানে সবারই কম বেশি রান করা আছে। এটা বোধহয় একটু হলেও মানে ইংল্যান্ডের তুলনায় অ্যাডভান্টেজ দেবে যে টুর্নামেন্টে সবাই রানের মধ্যে আছেন কম বেশি। অ্যাডভান্টেজটা হচ্ছে কি, মানে টপ 3 রান করতেছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। মানে উপর থেকে উইকেট পড়ছে না, একদিক আলগে রাখছে। সো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, এবং এটা একটা ডিসঅ্যাডভান্টেজও যদি কোনো কারণে এটা আজকে ফেল করে তাহলে পিছের দিকে ব্যাটসম্যানরা ফিলিপস কিংবা কনওয়ে এদিকে এসে কিভাবে সামাল দিবে এই চাপটাকে। কারণ নিউজিল্যান্ড দলটাকে আমার একটা দিকে খুব ভালো লাগে যে তারা ভেরি ওয়েল প্ল্যান, যে আমার 6টা ব্যাটসম্যান, এই 6 জনের মধ্যে আবার একজন মেবি অলরাউন্ডার নিচ্ছাম, দেন স্যাটনার এসে আসলো, কিছুটা ব্যাট করতে পারে, তারপরে 4 জন অ্যাবসলিউটলি তাদের টেইল শুরু হয়ে গেল। তো এই একটা জায়গায় তারা তাদের বিশেষজ্ঞদের উপর রিলাই করে যে তারাই তাদের জন্য ডেলিভার করবে। আমার মনে হয় যে এই প্যাটার্নটা আমি নিজে খুব পছন্দ করি। অনেক দেশ হয়তো নাও করতে পারে, বাট আমি এই দায়িত্বটা বন্টন করা, এবং এই 5টা বোলার জানে যে ভাই আমার 4 ওভার বল করতে হবে, সবাই সবার রোলটা জানে এবং সেটা তারা হাইয়েস্ট এক্সিকিউট করে। নিউজিল্যান্ডের যখন অলরাউন্ডারের কথায় আসলেন, দুই দলের কিছু অলরাউন্ডারের লড়াই আছে এর মধ্যে, যেমন আপনি জেমিন ইসামের কথা বলছি, খুব বেশি পরীক্ষা দেওয়া লাগেনি তার সঙ্গে। আবার কিন্তু এদিকে আপনি যখন ইংল্যান্ডে তাকাবেন, সেখানেও পেস বোলারের মধ্যে ওকসেরও একই ট্রেন্ড আছে, তারও ব্যাটের হাত ভালো। আবার স্পিনে যদি যান, সেক্ষেত্রে একদিকে হচ্ছে সান্টনার, খুব মানে ওইভাবে প্রমিনেন্ট অলরাউন্ডার না, ব্যাটের হাত ভালো, আর ওদিকে মঈন আলী তো টপ অলরাউন্ডার। এখন মঈন আলী অনেক ভালো অলরাউন্ডার, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের অপশন থাকার কারণে তিনি হয়তো ডানহাতি ব্যাটসম্যান এগেইনস্টে বল করতেই আসলেন না। আচ্ছা। এবং যেটা সবচেয়ে বড় কারিশমা আমার কাছে লাগে, রশিদ তো ডেফিনেটলি টপ বোলার, নাম্বার 1 বোলার, কিন্তু লিভিংস্টোন অফ স্পিনও করতে পারে, লেগ স্পিনও করতে পারে। এইটা একটা বিরাট একটা আমার কাছে মনে হয় যে অস্ত্র ইংল্যান্ডের জন্য, ইয়ান মর্গানের জন্য ডেফিনেটলি। এবং যে জায়গাটা হচ্ছে আপনি মঈন আলী, আদিল রশিদ, এটার পরে যখন লিভিংস্টোনের ওই ভেরিয়েশনটা পান, এই 3টা মিলে কিন্তু অপোজিশনের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। রাইট, লেফট রাইট কম্বিনেশনেও দেখা যাচ্ছে যে লিভিংস্টোন ডেলিভার করতে পারছে, বা হাতি ব্যাটসম্যান অফ স্পিন করছে, আর ডানহাতি ব্যাটসম্যান লেগ স্পিন করছে। ইভেন লিভিংস্টোনের ব্যাটের হাতও কিন্তু ভালো, অনেক লম্বা লম্বা 6 মারতে পারে। ফলে ইংল্যান্ড আসলে মানে এই যদি আপনি লাস্ট 5, 6 or 7 ইয়ার্সে যে কাজগুলো করেছে, তারা আসলে সবার মধ্যে এমন একটা কারিশমা, এরকম প্লেয়ার খুঁজে বের করেছে যাদের মানে আমরা একসময় মাল্টি স্কিল যে কথাটা বলতাম, সব ভ্যারাইটি, এইটা সংখ্যাটা ইংল্যান্ডের বেশি। এটাই তাদের বোধহয় ক্রিকেটে ডোমিনেট করার একটা মূল পয়েন্ট ইংল্যান্ডের সবচেয়ে স্ট্রং পয়েন্ট আমার মনে হয় যে এই জায়গাটাতে, মানে ক্রিস ওক থেকে শুরু করে ক্রিস জর্ডানের কথা, জর্ডান অলরাউন্ডার এক ধরনের, খুব ভালো অলরাউন্ডার। আদিল রশিদও মোটামুটি ব্যাট চালাতে পারেন। তো টেইলের দিক থেকে কিংবা রান চেজ করতে গেলে কখনই তারা আশা হারাবে না, তারা লড়াইয়ে থাকতে পারবে। ওদের ম্যাচ কখনো শেষ হয় না, মানে বিষয়টা হচ্ছে এটা সুবিধা। নিউজিল্যান্ডের পেস নিয়ে যদি একটু কথা বলি, পেস বোলিংটা কিন্তু অনেক দিন ধরেই বেশ সলিড একটা পেস অ্যাটাক। আপনি যদি বোল্ড সাউদি জুটি স্টার্ট করে, তারপরে অন্য যেই থাকুক, এবার মিলনে আছে, কোয়ালিটি পেস বোলিং তো নিউজিল্যান্ডের কোনো সন্দেহই নেই, এক্সপেরিয়েন্সড অ্যাজ ওয়েল। কম্পারেটিভলি আমি যদি ব্যাটিংয়ের কথা বলবো, আমি ব্যাটিংয়ে মিড অর্ডারকে ইনএক্সপিরিয়েন্স বলবো। আপনি যদি লাস্ট বিশ্বকাপের দিকে তাকান, সেখান থেকে আপনি টপ অর্ডারে গাপটিলকে পাবেন আর কেনি উইলিয়ামসনকে পাবেন। হ্যাঁ, বাট তারপরে তাদের 3 জন ব্যাটসম্যান যারা স্বীকৃত এবং খেলছেন দলে, তারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, বোলিংটা সেম আছে অনেকদিন। হ্যাঁ, বাট বোলিংটা অনেকদিন সেম আছে। বাট বোলিংয়ে নিশ্চয়ই ইংল্যান্ড কাউকে না কাউকে টার্গেট করবে, এবং সাউদিকে টার্গেট করতে পারে। আমার কেন জানি মনে হয় যে সাউদি কুড বি মানে টার্গেটেড, একজনকে অফ করে দিয়ে তারা একটা ক্রাইসিস কিংবা তারা একটা সংকটে কেন উইলিয়ামসনকে ফেলতে পারে। ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, একটা বিরতির সময় হয়েছে। প্রথম সেমিফাইনাল নিয়ে আমরা এখন সবশেষ খবরাখবর জানবো আরব আমিরাত থেকে মাজহারুল ইসলামের কাছ থেকে। কাগজের কলমের হিসেব বলছে ইংল্যান্ড এগিয়ে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অতীত পরিসংখ্যান সব দিক দিয়েই ইংল্যান্ড এগিয়ে। কিন্তু নিউজিল্যান্ডে বড় শক্তি হচ্ছে তারা দলীয় সমন্বয় বা দল হয়ে খেলা, সেটাও কাজে লাগাতে চাইবে নিউজিল্যান্ড।
তবে এটা মাথায় রাখতে হবে যে প্রথম পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট। এই পাওয়ার প্লেতে অবশ্যই নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটা চাইবে ইংল্যান্ড যে পাওয়ার প্লেটা কাজে লাগিয়ে এসেছে গত 2 থেকে 3টা বছর, যে তারা পাওয়ার প্লেতে ম্যাচের ভাগ্য অনেকটা গড়ে দেয়, সেখানেই অবশ্যই মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডকে যে তারা যে বোলিং লাইন আপটা আছে, ইংল্যান্ডে জেসন রয় নেই, সেটা কাজে লাগিয়ে যত দ্রুত 2 থেকে 3টে উইকেট নেওয়া যায় বা তাদেরকে প্রথম 6 ওভারের মধ্যে একটা চাপে ফেলা যায়, তার উপর কিন্তু ভাগ্যটা অনেকটা নির্ভর করবে নিউজিল্যান্ডের। অন্যদিকে সেম কাজ যদি ইংল্যান্ড পারে সেই 6টা ওভার কাজে লাগাতে, তাহলে কিন্তু এই ম্যাচটা ভাগ্যটা নিয়ন্ত্রণে নিতে পারে ইংল্যান্ড। তেমনটা কিন্তু পরিসংখ্যানে দেখা যায়, তাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচ উইনার, ব্যাটসম্যান, স্পিনার, মিডল অর্ডারে অলরাউন্ডার এবং তাদের পেসার সবাই কিন্তু ম্যাচ উইনার। এটা একটা বড় পাওয়া তাদের জন্য, এবং দেখার অপেক্ষা যে তারা কিভাবে এই ম্যাচটা নেগোশিয়েট করে। অন্যদিকে বড় একটা ক্ষমতা নিউজিল্যান্ডে, তারা ম্যাচটা কন্ট্রোল করতে পারে, তারা দল হিসেবে ম্যাচটা রিড করতে পারে, সেটাই হয়তো বা তারা চাইবে এই ম্যাচেও করতে। কেন উইলিয়ামসন কিন্তু তেমনই আভাস দিয়েছে। অন্যদিকে উইকেটটাও মাথায় রাখতে হচ্ছে, কারণ দিনে এর আগে বিশ্বকাপের বেশ কটা ম্যাচ দিনে হয়েছে শুধু, এবং সেখানে কন্ডিশনটা অন্যরকম ছিল, কিন্তু নাইটে ম্যাচ হলে অবশ্যই উইকেটটা পরিবর্তন হবে। শুরুর দিকে পেসার একটু হলেও সহযোগিতা পাবে, পরের দিকে ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হয়ে যাবে এবং চাইবে চেস করতে দল। পরিসংখ্যানও বলছে যে এখানে চেস করাটা সুবিধাজনক, কারণ 13 ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জয় এসেছে চেস করা নিয়ে, এবং অবশ্যই সে বিষয়গুলো মাথায় থাকছে। 2 অধিনায়ক চাইবে ভালো একটা ম্যাচ উপহার দিতে। দেখার অপেক্ষা। গ্যালারি অবশ্যই এশিয়ার দল হলে কিন্তু গ্যালারি পরিপূর্ণ থাকে, যদিও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডেরও দর্শক থাকবে, তারপরেও যে আগের ম্যাচগুলো যেমন ছিল পরিপূর্ণ গ্যালারি, তেমনটা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। দেখার অপেক্ষা যে এই ম্যাচটা ক্রিকেট ভক্তদের 2 পরাশক্তি কীরকম একটা ম্যাচ উপহার দেয়, যদিও সবাই আশা করছে রোমাঞ্চকর একটা ম্যাচ হবে। দিবু ভাই, একটা বিষয় হচ্ছে ট্রু ক্রিকেট হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে উপমহাদেশের দল থাকলে আরব আমিরাতে মানে এই সেমিফাইনালের ক্ষেত্রে যেটা তখন দর্শকদের দিকে ফোকাস থাকতো বেশি, তাদের একটা উন্মাদনা, এখানে শুধুই ক্রিকেট উপস্থিত থাকবে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড, সেটা একটা মজার দিক। তবে মাঝার যেটা বলছিল যে মানে পাওয়ার প্লের কথা, কিন্তু আমরা এই বিশ্বকাপে কিন্তু দেখছি যে পাওয়ার প্লের চেয়ে স্লগ ওভারটা ইউজ হচ্ছে বেশি। পাওয়ার প্লেতে বরং ব্যাটসম্যানরা একটু সেফ থেকে উইকেট জমিয়ে, মানে যেটা আমরা ওয়ান ডেতে অ্যাডজাস্টের কথা বলি, এরকম পরিমাণটাই তো বোধহয় একটু বেশি। আসলে মানে ইনিশিয়ালি অনেকেই তো উইকেট মানে হারিয়ে ফেলেছে। অনেক দল যেমন নিউজিল্যান্ড যেমন ব্যতিক্রম, তাদের টপ অর্ডার রান করেছে, বাট সব দলের কি টপ অর্ডার রান করেছে? সব দলের টপ অর্ডার রান করেনি, উইকেট পড়ে গেছে। তো কাজেই সেই আলোকে সব কিছু বিশ্লেষণ করে আজকের খেলাটা কিন্তু আমি এবার ভিন্ন আঙ্গিকে দেখছি। টুর্নামেন্টের গ্রুপ ম্যাচ একরকম ডিফারেন্ট, বাট যখন আপনি নকআউট স্টেজ চলে আসলেন, তখন কিন্তু আপনাকে একদম স্ট্র্যাটেজি ভিন্ন করতে হবে যে কতটুকু ক্যালকুলেটিভ রিস্কে আমি পাওয়ার প্লেটাকে ইউজ করবো। আমি পাওয়ার প্লেটাকে ইউজ করতে চাই, বাট আমি একটা ক্যালকুলেটিভ রিস্ক দিয়ে যেতে চাই। মিডল ওভারে আমার অপোজিশনের কারা বল করতে পারে, কাকে আমি টার্গেট করব। আমার মনে হয় যে এই জায়গায় একটা ভিন্ন সিনারিও আসবে। আর আপনার প্রতিবেদক যে কথাগুলো বলছিল, ইটস বিট আনফর্চুনেট যে ইন্ডিয়া নাই, ইন্ডিয়াকে আমরা নাম্বার 1 ধরে রেখেছিলাম। ক্রিকেট এমন একটা খেলা যে আসলে ইংল্যান্ড ফেভারিট করছি। নিউজিল্যান্ড কিন্তু এই গ্রুপ থেকে ওঠার জন্য তাদেরকে একটা লড়াই, ফার্স্ট একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে। তো কাজেই তারা সহজে গিভ আপ করবে না, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই অঞ্চলে ক্রিকেটটা হলো ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই এখন দর্শক। আজকে খেলোয়াড় থেকে অনুরাগী সবাই দর্শক। উই উইল সি হাউ দে আর অ্যাডাপ্টিং, হাউ দে আর প্লেইং, প্রফেশনালিজমের কোন জায়গাগুলোতে আসলে আমাদের দেশের ঘাটতি আছে। আমার মনে হয় যে এই ম্যাচটা উইল বি এ মানে স্পেশাল একটা, এই দলগুলোর জন্য একটা লার্নিং, মানে দেখে শেখার বিষয় যে হাউ দে আর অ্যাডাপ্টিং। আমরা দর্শক হিসেবে, কারণ দর্শক হিসেবে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক মন্তব্য করি, আমাদেরও তো কিছু শেখার আছে আসলে, কোনো সন্দেহ নেই। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এই দুটো দলের থেকে যদি বৃহৎ পরিসরে একটু বিশ্বকাপের দিকে যাই, যে এই বিশ্বকাপ কি কারণে আপনি মনে রাখবেন, মানে আপনাকে যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে কি বিশেষত্ব ছিল আলাদাভাবে আপনার চোখে পড়েছে? আমার কাছে যেটা মনে হয় যে দুটো চ্যালেঞ্জ ছিল। একটা ছিল যে এই প্যান্ডামিক সিচুয়েশন এটাকে কিভাবে আয়োজন করবে, সেটা একটা। সেকেন্ড হচ্ছে দলগুলো কিভাবে তাদের প্রিপারেশনগুলো নিবে, যদিও তারা খেলেছে তাদের মধ্যে বেশ কিছু খেলা। আর তৃতীয়ত হলো যে এই প্রিপারেশন এবং এই টুর্নামেন্টের আগে পরে মিলে এই যে বাবলের মধ্যে থেকে এই
মানে অস্থির ক্রিকেট যেটাকে বলে, টি-20 ক্রিকেট এই স্বস্তির ক্রিকেট না, এটা অস্থির ক্রিকেট। কিন্তু আপনাকে একটা বন্দি দশা থেকে বন্দি দশায় থেকে অস্থির ক্রিকেট খেলতে হচ্ছে। সো এই যে চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত কারণে আমার মনে হয় যে কি লেভেলের কি মানের ক্রিকেটটা আমরা দেখতে পেলাম, সবকিছু মিলে এটা মনে থাকে। সেই মানটা তো স্যাটিসফাইং এন্ড অফ দ্য ডে। উইকেট পরিস্থিতি সবকিছু মিলে মন্দের ভালো আমি বলবো, খুব স্যাটিসফাইং না। 6 ওভারে খেলা শেষ হয়ে গেছে, 7 ওভারে খেলা শেষ হয়ে গেছে। ওই হিসাব যদি করেন আপনি সুপার 12-এ এসে ইউ ক্যানট এক্সপেক্ট যে ম্যাচ এরকম এত অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাট একটা কথা এখানে মাঝখানে আপনার সঙ্গে বলি, বাংলাদেশ ছাড়া অন্য দলগুলোর কাছ থেকে আমরা ব্রিলিয়ান্ট ক্যাচিং দেখেছি, মানে কিছু আনইউজুয়াল ক্যাচ পড়া বাংলাদেশ দলের কাছ থেকে পাওয়া গেছে। কিন্তু আমরা যখন এই যে বন্দি দশা থেকে অস্থির ক্রিকেটের কথা বলি, মনোযোগের একটা খুব বড় জায়গা কিন্তু ক্যাচিং। সোফার ক্যাচিংয়ের মান কিন্তু ভালোই ছিল। ক্যাচিং ইয়েস, কিছু ব্রিলিয়ান্ট ক্যাচ আমরা দেখেছি, আউটফিল্ডে দেখেছি। বাট আউটফিল্ডে আমরা যে জিনিসগুলো দেখলাম যে যারা লম্বা চওড়া এই সমস্ত খেলোয়াড়রা তারা কতখানি অ্যাথলেটিক, এবং তাদেরকে ডেফিনেটলি অনেক ধরনের ড্রিল করতে হয়। হাত চোখ পায়ের কোঅর্ডিনেশন সংক্রান্ত ড্রিল করতে হয়, যেগুলো নাকি বাউন্ডারি লাইন থেকে তারা ধরে। অ্যান্ড এটাকে ছাপিয়ে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, ফিল্ডিংয়ের অ্যাসপেক্টে যে জায়গার গুরুত্ব সবচেয়ে বেশি বেড়েছে এবং হয়তো টিম দিচ্ছে, সেটা হচ্ছে রান আউট করার ব্যাপারটা। মিড অন, শর্ট থার্ড ম্যান, পয়েন্ট এই 30 গজের মধ্যে থেকে রান আউটের অপরচুনিটি ক্যাচের থেকে বেশি আসে ম্যাচে। হ্যাঁ, যদি আপনি ডিরেক্ট হিট করতে পারেন, ওই জায়গায় হয়তো আরও ইমপ্রুভমেন্ট আমরা দেখবো। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আরও ইমপ্রুভমেন্ট দেখবো আমরা, কোনো সন্দেহ নেই, কারণ ওই জায়গাগুলোই তৈরি করে। ভারতের ব্যর্থতা নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, সেই সূত্র ধরে ভারতের মানে আমি সাবেক লিজেন্ড অনেকেই যেটা একটা কথা বলছেন যে এখন কিন্তু আইপিএলের যেমন ভালো দিক ভারত অনেক এনজয় করেছে বলা হচ্ছে, এখন সেই আইপিএলের খারাপ দিকগুলো নিয়েও বলা হচ্ছে যে এই টু মাচ ক্রিকেট বা এইবারের আইপিএলটাই যে ব্যাক টু ব্যাক করা ইন্ডিয়ার যে ক্লান্তি, এগুলো তো আলোচিত। এবং ইন্ডিয়া একটা পট পরিবর্তন হয়েছে, কোচিং, ক্যাপ্টেন্সি সব কিছু মিলে। ফলে আপনার কাছে কি কখনো কখনো মনে হয় যে কোনো একটা পর্যায়ে আসলেই টু মাচ ক্রিকেট হয়ে যাচ্ছে, এটা খেলোয়াড়দের জন্য একটা বাড়তি চাপ তৈরি করছে? আমার কাছে মনে হয় এখন যদি মানে আপনি 80-90 কিংবা 2000-এর সময়ের কথা চিন্তা করেন, সেই তুলনায় তো ডেফিনেটলি টু মাচ, স্কাই হাই। হ্যাঁ। তো একটা খেলোয়াড়ের কি তার সোশ্যাল জীবন থাকবে না? সে কি মেশিনের মতো খেলবে? যে সে যত বেশি খেলবে, দেন ইফ ইউ আর আউট অফ ফর্ম, দেন ইউ আর আউট অফ ফর্ম। সো ফর্ম ফেরত পাওয়ার জন্য যে আপনি যে একটু নিজেকে স্বস্তিরভাবে চিন্তা করবেন, যে একটু এক্সট্রা প্রেকটিস করবেন, সেই সুযোগই নেই। আজকে খেলছেন, 2 দিন পরে আবার খেলা, 2 দিন পরে আবার খেলা, 7 দিন ধরে শুনতে হচ্ছে ইউ আর আউট অফ ফর্ম, ইউ আর আউট অফ ফর্ম। সো ইটস এ হিউজ প্রেশার। কারেকশন কোথায় করবে প্রত্যেকটা দলের ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ? But in fact, I think they are useless. They cannot do anything during this tour. But too much মানে অর্নামেন্ট হয়ে যাচ্ছে, too much counseling হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আপনি এই কথাটা মানে একদম সরাসরি বললেন যে আসলে তাদের করণীয়ই বা কি আছে। আপনি যখন ব্যাক টু ব্যাক করবেন, আলাদাভাবে যে একটা প্রবলেম সলভ করা হবে তার জন্য তো ইউনিট টাইম, সেটার কোনো সুযোগ নেই। ডেফিনেটলি এটা যেহেতু ভারত এবারে শিকার হয়েছে ব্যাক টু ব্যাক খেলে, ফলে যেহেতু ক্রিকেটটা ভারতের প্রভাব অনেক বেশি, সেটা প্রশাসনিকভাবে বলেন আর ক্রিকেটে বলেন, ফলে এই জিনিসটা ডেফিনেটলি, কারণ ভারতের আপনি দেখেন ওয়ার্ল্ড কাপ সাকসেস কিন্তু অনেক দিন আগে, ক্রিকেট তারা ডোমিনেট করছে কিন্তু ওয়ার্ল্ড কাপ সাকসেস নেই। আপনি টি-20 বলেন, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বলেন, সেটা কিন্তু হচ্ছে না। ফলে এটা একটা বড় পয়েন্ট। আমরা আবার একটু যদি এই ম্যাচে ফিরে আসি, আপনার কি মনে হয় এই ম্যাচে বোলারদের মধ্যে মানে দুই দিকেই কিন্তু পেস এবং স্পিন ব্যালেন্স দল, দুই দলই কোনটা রোল প্লে করবে বেশি মনে হয় আপনার, পেস বোলিংটা না স্পিন? সোফার স্পিনাররা খুব ভালো ডোমিনেট করছে। স্পেশালি দেখা যাচ্ছে যে হয়তো 3টা সিমার, 2টা স্পিনার, 2টা স্পিনারের মধ্যে একটা স্পিনার দেখা যাচ্ছে যে খুব বেশি ভালো রোল প্লে করছে। যেমন শামসির কথা যদি বলি সাউথ আফ্রিকায়, কিংবা সৌদির কথা যদি বলি নিউজিল্যান্ডের ক্ষেত্রে, হাসারাঙ্গার কথা যদি বলি শ্রীলঙ্কার ক্ষেত্রে, তো এরকম যদি আপনি নাম করেন তাহলে দেখবেন যে লিভিংস্টোন এমন কোনো বোলার না, তাও কিছু কিছু ম্যাচে তিনি উইকেট নিয়েছেন। আদিল রশিদ তো আছেই। সো আমার কাছে মনে হয় যে টার্গেটটা স্পিনারদের উপরে হয় 6-এর জন্য স্পেশালি। আর বড় মাঠে দেখা যাবে যে এই 6 লক্ষ্য তারা করতে গিয়ে স্পিনাররা কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে। বেশি বাউন্সার যদি মারা না হয়, আজকাল পেস বোলাররা চেঞ্জ অফ পেস করে, সেই কারণে তারা অনেক সময় সতর্ক থাকে ব্যাটসম্যানরা যে মারতে যাব কোন সময় চেঞ্জ অফ পেস করে। সো শর্ট বলে হয়তো কিছু অ্যাডভান্টেজ নেই, বাট আজকাল খুব একটা বাউন্সার, এফেক্টিভ বাউন্সার আমি খুব কম দেখেছি। আমাদের নাইমকে আউট হতে দেখেছি হ্যাজেলউডের বলে, বাট খুব এফেক্টিভ বাউন্সার আমি কম্পারেটিভ কম দেখেছি, যেহেতু উইকেট থেকে ওই পারচেসটা কম, কম্পারেটিভলি কম।
যে বোলার যে গতিতে বল করে সেই গতির বাউন্সার এখন আর খুব একটা ইফেক্টিভ হয় না মানে এখনকার মডার্ন ক্রিকেটে, যে জন্যই চেঞ্জ অফ পেসটা অনেক বেশি বেড়ে অনেক যাচ্ছে। বেশি ডিফিকাল্ট হয়ে যায় হ্যান্ডেল করা। তারপর আমরা 145 কেস 149-এও অনেককে বল করতে দেখেছি। ফার্গুসন তো খেলতেই পারলো না টুর্নামেন্টে, বাট 150-তেও কাকে যেন আমি দেখেছি তারা টাচ করেছে। ডেফিনেটলি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে অলরাউন্ডারদের লড়াইটা বলছে, আমরা টুর্নামেন্টে কিন্তু খুব বেশি ওই যে মিডল মানে অলরাউন্ডাররা তো আসেই 6, 7, 8-এর দিকে, ওই জায়গাটা খুব বেশি রোল প্লে করা লাগেনি এই দুটো দলের ক্ষেত্রেই। ফলে আজকে যখন একটা এরকম নকআউট ম্যাচ, সেক্ষেত্রে হয়তো বা ওই 5 বল 7 বল 10 বলেরও যদি সুযোগ থাকে, সেই জিনিসটা খুব ট্রিকি হবে, ডেঞ্জারাস। এবং এই জায়গায় ইংল্যান্ড এগিয়ে যেতে পারে। ওদিকে আমি জেমিন নিশামকে ছাড়া আর ওরকম বড় মানে নিউজিল্যান্ডকে করলে টপ অর্ডার দিয়ে করতে হবে। হ্যাঁ, বাট ইংল্যান্ডে ক্রিস জর্ডান, ক্রিস ওকস, এরা লম্বা খেলোয়াড়, ওয়েলবিল্ড, এরা এখানে একটা মার্কুডো ইভেন গিয়ে চালিয়ে দিতে পারে। লিউ ভাই, আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে, মানে ফাইনাল কল এক ধরনের, কাউকে এগিয়ে রাখা খুব কঠিন, তারপরও মানে আপনি যদি এই যা আমরা আলাপ করলাম, কি মনে হয় মানে একটু এগিয়ে থাকলেও কে, সেটা কি ইংল্যান্ড? আপনি যদি ক্রিকেট মানে অ্যাসপেক্ট থেকে বলেন, এত ইনজুরি এত কিছুর পরও আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, বাট মনে প্রাণে আমি নিউজিল্যান্ডকে জয়ী দেখতে চাই 2019-এর জন্য। বা নট 2019, আই থিঙ্ক দে আর ভেরি মানে খুব ভদ্র একটা জাতি, খুব ভদ্র ক্রিকেট খেলে, জেনুইন ক্রিকেট খেলে, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে, মানুষকে অ্যাপ্রিসিয়েট করে। আই থিঙ্ক এই দলের কিছু ডিজার্ভ করে, একটা ট্রফি ডিজার্ভ করে। ডেফিনেটলি। কাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল ফ্রি হিটের আজকের আয়োজন। আবারও বলছি, প্রথম সেমিফাইনাল আজ রাত 8টায় আবুধাবিতে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যে, আর আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে হবে, সেখানে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সবাইকে ফ্রি হিটের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।